হ্যালো বন্ধুরা, লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 12কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। গল্পের শুরুটাই আমরা ছোটবেলার সিয়ংহো আর রিউকে দেখতে পাই, যখন সিয়ংহোকে সব জায়গা থেকে রিউ প্রোটেক্ট করত। ওর প্রথম আইসক্রিম খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছুই, এগুলো নিয়েই ওরা দুজনে বসে বসে গল্প করতে থাকে আর বলে যে তুই আমাকে এমন এমন আইসক্রিম খাইয়েছিলিস যে ঠোঁট পিঙ্ক হয়ে গেছে। কিন্তু ওই জায়গাতেই হঠাৎ করে ইয়ান ওদের বন্ধু কালিক চলে আসে। সে এসে বলে, তোমরা দুজনে একা এখানে কি করছো? আসলে এই জায়গাটায় সিয়ংহো পার্সোনালি রিউকে এনেছিল টাইম স্পেন্ড করবে বলে, কিন্তু ওখানে ইয়ান আর ওদের আরও একজন জুনিয়র কালিক সকলেই চলে আসে। তো এখানে এসে ভালো মন্দ রান্না করে সকলে খেতে থাকে। ওর জুনিয়র কলিগ কথার ছলে বলতে থাকে যে আমি তোমাকে পছন্দ করি। পরের সিনে রিউকে নিজের রুম দেখাতে সিয়ংহো পাশের রুমে নিয়ে আসে। এখানে আসার পর রিউকে বলে যে তুমি কোথায় শোবে, তুমি এখানে থাকতে পারো। আচ্ছা, তুমি কি আমার এই জুনিয়র কলিগকে দেখে জেলাস ফিল করছিলে? রিউ বলে, একদমই নয়। রাতের বেলা শুয়ে শুয়ে ইয়ান আর সিয়ংহো দুজনে গল্প করতে থাকে। তো ইয়ান বউকে মিস করছি বলে এক নাক ডেকে ঘুমিয়ে পড়ে। এরপর সিয়ংহো রিউকে এসএমএস করে জানতে চায় যে কোথায় আছে। তারপর দুজনে বাগানে মিট করে। এরপর ওরা বাগানে গল্প করতে থাকে। বলে যে কাল সকালে আমরা চলে যাব। তো তুমি বলো, তোমার জন্য কি এক্সপেন্সিভ জিনিস তুমি আমার কাছে চাও? আর তখন ও বলে যে তুমি আমার সাথে যে 30টা বছর কাটিয়েছো, সেটাই আমার কাছে সব থেকে বড় এক্সপেন্সিভ গিফট। আসলে তোমার স্পর্শ, তোমার টাচ, সমস্ত কিছু আমার মনে আছে। 6 বছর বয়সে যখন প্রথম আমার ঠোঁট রাঙিয়ে দিয়েছিলে, রঙিন আইসক্রিম খাইয়ে, তারপর আমার মাথার চুল ঘেঁটে দিতে, সমস্ত কিছুই আসলে আমার কাছে অনেক অনেক স্পেশাল। তুমি ভাবতেও পারবে না তুমি আমার কাছে কতটা মূল্যবান। এদিকে ময়ূম ইন্টারভিউ দিতে যায়, কারণ ওর নর্থ বলে পোস্টিং নিতে চলেছে, যে কারণে ওই ইন্টারভিউতে পাস আউটও হয়ে যায়। আর এটার জন্য ময়ূম অনেক এক্সাইটেড থাকে। এর পরের সিনে সিয়ংহোর বাবা ওর মায়ের কালিকের সাথে দেখা করে বলে, আমার বউয়ের থেকে দূরে থাকো। আমার বউকে আমি অনেক ভালোবাসি, আমি জানি তুমিও হ্যান্ডসাম, তুমি ওর মতন সুন্দরীর প্রেমে পড়ে যেতেই পারো। তো এরকম কথা বলতে সে সিয়ংহোর মা এক্সপেক্টই করেনি যে হাজবেন্ড ওকে নিয়ে পজিটিভ হয়ে যেতে পারে, কারণ এত বছরে সেই পজিটিভনেস উনি কোনোদিনই দেখায়নি। এরপর ওর কালিগ বলে দেয় যে আমি গে, আমি পুরুষদের প্রতি আকৃষ্ট। এটা শোনার পর ওর হাজবেন্ড অনেকটা রিলিফ ফিল করে। আর সিয়ংহোর মা বলে, আমরা খুব ভালো বন্ধু ছিলাম আর থাকবো। তারপরে ওরা দুজনে হাজবেন্ড ওয়াইফ বাইরে আসে। এইখানে সিয়ংহোর বাবা ওর মায়ের প্রতি উনি কেমন ফিল করতেন সেটা মনের কথা প্রকাশ করে দেয়। আর ওদের দুজনের রিলেশন ধীরে ধীরে ভালো হয়ে যায়। তারপরের সিনে আমরা রিউয়ের ভাইকে দেখতে পাই, যে জিমের প্রোডাক্ট ভালো মতনই বিক্রি করে আর মাকে নতুন ব্যাগ কিনে দেবে, বলে যে এখানে সব থেকে ভালো ব্র্যান্ডের যে ব্যাগ, তোমাকে সেটাই কিনে দেবো। তো সিয়ংহোর ব্যাপারে গিয়ে এখানে ওদের কাছে গিয়ে ওর রিউয়ের মা এটাই জিজ্ঞেস করে যে দামি ব্যাগ কিনতে গেলে কত টাকা খরচ হয়। সকলেই বুঝতে পারে যে ওর ছেলের কাছ থেকে গিফট পাবে। এর পরের সিনে রিউ আর সিয়ংহো দুজনে বাড়ি ফেরে, আর ওদের মা চোকাচুকি দেখে নেয়। দেখে এখানে ডিরেক্টলি রিউকে বলে, চল তুই ব্লাইন্ড ডেটে যা, অনেকদিনই তো সিঙ্গেলে আছিস। এরপর ময়ূমও ওখানে চলে আসে। ময়ূম আর সিয়ংহো আর রিউ দুজনে ওদেরকে অফিসে নিয়ে আসে। এখানে ময়ূম ডিরেক্টলি জিজ্ঞেস করে সিয়ংহো আর রিউকে যে তোমরা দুজনকে অফিসিয়ালভাবে ডেট করছো, আগের দিন রাত্রিরে কি একসাথেই কাটিয়েছো? তো বিষয়টা সিয়ংহো স্বীকার করে নেয়। তখন ময়ূম বলে, ছেলেবেলা থেকেই আমি জানতাম তোমরা যেভাবে দুজন দুজনের মস্তিষ্কের মধ্যে বসেছিলে, তোমাদের রিলেশন হওয়া তো একদিন না একদিন হওয়ারই ছিল। তো এটা পরে হলেও হয়েছে। ছেলেবেলায় যেভাবে দুজন দুজনের ওপর ডিপেন্ড থাকতে, তোমরা না করতে চাইলেও আশেপাশের লোকজন তোমাকে এটা করতে বাধ্য করেছে, কারণ তোমরা তোমাদের দুজনের মস্তিষ্কে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছিলে। এই কথাগুলো রিউ আর সিয়ংহো দুজনেই কমপ্লিটলি বিশ্বাস করতে পারে না। তারপরে ময়ূম বাড়ি ফিরে সেখানে ডানহোর ছোট্ট মেয়েটিকে আদর করে আর ওকে বলে, মা তুমি ওকে দিয়ে বেশি কাজ করাওনি তো? তখন ওর মা বলে, তুই কেমন রে, বাচ্চা মেয়েটাকে আমি খাটাবো ভাবলি বা কি করে? এরপর ওরা তিনজনে মিলে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে। আর ডানহো বারণ করার জন্য বাচ্চাটা কোনোদিনই বাইরে খেলতে যেত না, কিন্তু আজকে ময়ূমের সাথেও বাইরে খেলে। এরপর ওর বাবা ওকে জড়িয়ে ধরে আদর করতে থাকে আর ময়ূম বলে, এবার থেকে আমরা বাইরেই খেলবো, কালকে সকালে আমার জন্য ওয়েট করবে, মানা আমি শুনবো না।
তার পরের সিনে রিউ ওর অফিসে এসে দেখতে পায় সেই পমিগ্রানেট গাছটা। বলে এটা তো মরে গেছিল, এটাকে এত যত্ন করার কি আছে। সিয়ংহো বলে তোমার ছোঁয়ার প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক অনেক স্পেশাল। পরের দিন সকালে রিউ ঘুম থেকে উঠেই জানলা খুলে সিয়ংহোকে ডাকার চেষ্টা করে, কিন্তু ওখানে ওর মা চলে আসে। ওর মা বলে আমি রান্না করছিলাম, সিয়ংহো এখন নেই। রিউ এম্বারেস ফিল করে আর জানলা আবারও বন্ধ করে দেয়। এরপর ও সিয়ংহোকে ফোন করে, কিন্তু ওর ফোনটা জুনিয়র কলিগ কেটে দেয়। এটা দেখে সিয়ংহো অনেক রেগে যায়, বলে এতদিন ভাবতাম তুমি ইয়ার্কি মারতে। এরপর সিয়ংহোকে ডিরেক্টলি ওর জুনিয়র কলিগ প্রপোজ করে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি। সিয়ংহো বলে আমি অন্য কাউকে পছন্দ করি। এরপর রিউকে সিয়ংহো এসএমএস করে জানায় আজ রাত্রিরে সিনেমা দেখতে যাব। এদিকে মইয়ুম, ডানহো আর ওদের ছোট্ট বাচ্চা মেয়েটি সকলে মিলে পিকনিকে যাবে বলে স্থির করে। মইয়ুম সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নেয়। ওরা সকলে মিলে টেন্ট হাউস লাগিয়ে তারপর গ্রিলিং করতে শুরু করে। সকলে মিলে খাওয়া দাওয়া খেলাধুলা দিয়ে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে। আর এরই মাঝখানে ওরা একটা যেন নর্মাল ফ্যামিলির মতন লাগছিল। চুল ভিজে যাওয়ার কারণে মইয়ুম বাচ্চা মেয়েটির চুল মুছে দিচ্ছিল, আর ডানহো ওদের হেয়ার ড্রায়ার লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছিল। তো ডানহোর এর কেয়ারি ভাব দেখে মইয়ুম স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। এদিকে মইয়ুমের সেক্সি ফিগার দেখে ডানহো একটু একটু করে গলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডানহো এটাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। মইয়ুম এটা বুঝতে পারে। তার পরের সিনে রিউকে দেখে রিউ এখানে দেখে ওকে সিয়ংহো যেন ইগনোর করছে। ও সিয়ংহোকে বলে তুমি আমার দিকে একবারও চেয়ে দেখলে না, চলো পপকর্ন কিনে আনি। কিন্তু এখানে রিউকে পাত্তা দেয় না। সিয়ংহো বলে হ্যাঁ যাও, শুধু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। এরপর সিনেমা হলে একটা অচেনা মানুষের মতন ওর সাথে বিহেভিয়ার করতে থাকে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন ক্লোজ আসতেই পারে না। তার পরের সিনে মইয়ুমদের দেখে ওদের পিকনিক শেষ হয়ে যেতে প্রায় আর বেশিক্ষণ বাকি নেই। এদিকে সন্ধে হয়। এই মুহূর্তে ডানহো যখন নিজের মনের কথা বলে যে আমার জীবনে কোনো মিরাকেল হয়নি, তখন এখানে মইয়ুম নিজের মনের কথা বলে যে আমি কোনো বাচ্চা মেয়েকে খুব ভালোবাসি। আচ্ছা এটা কেমন হয় যে আমি ওর মা হতে চাই। তো এই কথাটা শোনার পর ডানহো প্রথমে বিশ্বাস করতে পারে না। এখানে মইয়ুম বলে আমি প্রতি রাতের স্বপ্নে তোমাকেও দেখেছি যে তোমাকে আমি কিস করেছি। এটা কিন্তু শুধু আর হ্যালোজিনেশন নেই, আমি সত্যি ওর মা হতে চাই। ডানহো এটা শুনে রেগে মেগে পিকনিক প্যাক করে দেয়। তার পরের সিনে রিউ আর সিয়ংহো বাড়ি ফিরে আসে, কিন্তু এখানেও সিয়ংহো একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করে, আর যেটাতে রিউ অনেক বিরক্ত হয়ে যায়। ওর মা কেন সব কথা ভুলে যায় এটা নিয়ে ডক্টর দেখালে ডক্টর বলে অতিরিক্ত স্ট্রেস থেকে প্রবলেম হতে পারে। যেটা শোনার পর সিয়ংহোর বাবা বলে তাহলে তুমি কি আমাকে একদিন ভুলে যাবে যে আমি তোমার স্বামী। এই বলে হাসপাতালের মাঝে হাত পা ছুড়িয়ে কাঁদতে বসে যায় আর বলে তুমি আমার স্বামী, তোমাকে আমি ভালোবাসি, এটা তুমি ভুলে গেলে আমি কিভাবে বাঁচবো। এটা দেখে সিয়ংহোর মাও অনেক ইমোশনাল হয়ে যায় আর দুজনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। তার পরের সিনে রিউকে দেখি খুব যত্ন করে ও রান্না করতে থাকে, আর এখানে মাংস রান্না করার পর ওর মাথায় আসে এই রান্নাটা কেননা সিয়ংহোর সাথে শেয়ার করে নেওয়া যাক। সিয়ংহোকে বলে রাত্রিরে আমি তোমার অফিসে আসবো ডিনার নিয়ে। তো সিয়ংহো বলে বেশ ঠিক আছে। এরপর রিউ খুব এক্সাইটেড হয়ে যায়। তার পরের সিনে এখানে রিউয়ের ভাইকে দেখি জিমের প্রোডাক্টগুলো বিক্রি করতে এখনও বাকি থাকে, কেউ অর্ডার ফুলফিল করে না, যেটা নিয়ে ও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। রিউ যখন এরপরে অফিসে পৌঁছায় তখন দেখে সিয়ংহো একা নয়, ওর কলিগও রয়েছে, এমনকি ওর এক্স গার্লফ্রেন্ডও রয়েছে। এটা দেখে রিউ অনেক রেগে যায়, কারণ ওর এক্স গার্লফ্রেন্ডের কোম্পানির সাথে সিয়ংহোর কোম্পানি কোলাব করেছে। এই কথাটা লুকাবার জন্য রিউ একটু বিরক্ত হয়। তো সিয়ংহো নর্মালি অ্যাক্ট করার চেষ্টা করে। রিউয়ের সাথে আলাদা করে টাইম স্পেন্ড করতে গিয়ে বলে যে তোমাকে কি আমার কথাটা বলা উচিত ছিল, তুমি কি এর জন্য রেগে আছো। রিউ বলে তুমি কি আমাকে এতটাই ছোট ভাবো যে তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে কোলাব করছো বলে আমি রাগ করব। হ্যাঁ আমি জানি। আচ্ছা একটা কথাও ঠিক, আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কোনোদিনই কোলাব করতাম না, যদিও এটা তোমার পার্সোনাল ম্যাটার, তবে এতটাও ইম্যাচিওর আমি নই। আচ্ছা এমন যদি হয় কাছাকাছি থাকতে থাকতে তোমরা যদি আবারও প্রেমে পড়ে যাও। সিয়ংহো বলে এটা ইম্পসিবল। রিউ এরপর রাগ করে বাড়ি চলে যায়, কারণ সেদিনও ভেবেছিল যে ডিনারটা শুধুমাত্র ও সিয়ংহোকেই খাওয়াবে, কিন্তু সেরকম কিছুই হয় না। এদিকে আমরা দেখতে পাই সিয়ংহোর মা বাবা আর রিউয়ের মা বাবা চারজনে মিলে পিকনিকে বেড়াতে যাচ্ছে। ওরা সকলে প্যাকিং করছে। সিয়ংহোর মা বাবা তো নতুন বিয়ে হওয়া কাপেলের মতন বিহেভিয়ার করতে থাকে, আর এদিকে রিউয়ের মা বাবা সবসময় টম এন্ড জেরির মতন বিহেভিয়ার করে। তো চারজনে মিলে অনেক মজা করে ওরা বাইরে কোথাও বেড়াতে যায়, যেখানে দেখা যায় সিয়ংহোর বাবা এখন ওর মায়ের প্রচণ্ড কেয়ার করে, আর রিউয়ের মাও সেটা ওর বাবার কাছ থেকে এক্সপেক্ট করে, কিন্তু সেরকমটা না পেয়ে যেটা হয় আর কি, খুনসুটি চলতে থাকে ঠিক টম এন্ড জেরির মতন।
ওর বাবা তো প্রফেশনাল ফটোগ্রাফারও হয়ে যায় ওর মায়ের জন্য। এভাবেই ওদের সুন্দর দিন কাটে। এদিকে মইয়ুমের কাছে রিউ বলে, আমার ফোন কি খারাপ হয়ে গেছে, সারাদিন ফোন আসছে না কেন? ওরা দুজনে এই সামান্য মান অভিমান থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে। তার পরের সিনে ডানহোর অফিসে চলে আসে। এসে যখন ডানহো বলে, তোমাকে একটা ফেভার চাইছি, আমি লেবারদের সাথে মানে কনস্ট্রাকশন লেবারদের নিয়ে একটা ইন্টারভিউ করতে চাই, সেটাতে তুমি আমাকে হেল্প করবে? কারণ আমি জানি তোমার বন্ধুর বন্ধু হই। এই ব্যাপারে সিয়ংহো বলে, হ্যাঁ নিশ্চয়ই। তো এবার মইয়ুমের কথা উঠতে গেলে মইয়ুম বেশি পাত্তা দেয় না, আর মইয়ুমকে রিউ ওর এক্স গার্লফ্রেন্ডের ব্যাপারে বলে। এবার মইয়ুম বলে, আমার উচিত তোমাদের দুজনের ভুল বোঝাবুঝি শেষ করা। তারপরে ওরা দুজনেই কনভিনিয়েন্স স্টোরে যায়, আর সেই একই রকম ড্রিঙ্ক ওরা দুজনেই পছন্দ করে। ডানহো সেটা দিয়ে যেতে চাইলে মইয়ুম বলে, না এটা তোমারই থাক, এটা আমার ফিলিংসের ব্যক্ত করলাম। তো ডানহো এটাতে মোটেই খুশি হয় না। এদিকে ওদের দুজনের মাকে দেখে ওরা দুজন দুজনের কাছে প্রমিস করে, যে সিয়ংহোর মা প্রমিস করে, আমি আমার ছেলেকে নতুন গার্লফ্রেন্ড জুটিয়েই ছাড়বো, আর রিউয়ের মাও সেম। ওরা এখনও জানে না যে ওদের ছেলেমেয়েরাই একে অপরের সাথে প্রেম করছে। এদিকে মিস্টার ইয়ানের জন্য ওর এক্স গার্লফ্রেন্ড প্রচুর এখানে পট গিফট পাঠিয়েছে, আর এখানে সিয়ংহোর জন্য একটা পট গিফট পাঠিয়েছে, যেটা কাপল গিফট ছিল, যেটাতে পরিষ্কার লিখে দেয় যে তোমার আর রিউয়ের জন্য আমার অনেক শুভেচ্ছা বার্তা থাকলো। তার পরের দিনে রিউ রাত্রিরে ঘুমাচ্ছে না দেখে রাস্তায় হাঁটতে গিয়ে সিয়ংহোকে দেখতে পায়। ও এখানে ক্যাট হাউস বানাচ্ছিল, আর তারপর রিউর সাথে কথা বলতে বলতে ছেলেবেলার কথা মনে পড়ে যায়। বিড়ালে অ্যালার্জি থাকলেও রিউ বিড়াল খুব ভালোবাসতো, আর সিয়ংহো সেই প্রথমবারের মতন কনস্ট্রাক্টিংয়ের কাজ শুরু করেছিল। ও একটা বিড়াল কেনার পর তারপর বিড়ালটার জন্য সুন্দর একটা বাড়ি বানিয়েছিল, যদিও কাঁচা হাতের তৈরি সেই বাড়িটা ছিল, কিন্তু এটাই বানানো সিয়ংহোর প্রথম বাড়ি ছিল। তাই জন্য সিয়ংহো আজকেও একটা সুন্দর বাড়ি বানায়, আর এটা নিয়েই বলে, আমি আমার কাজের প্রতি প্রচুর প্রাউড ফিল করছি, যদিও আমি তোমার জন্য এটা করেছিলাম, এটা আমি জানি, তোমার জন্য আমি সবই করতে পারি। এভাবেই ওরা দুজনে গল্প করতে করতে যে যার বাড়ি ফিরে যায়, আর ওরা ডিনার সারে। তখন ওখানে দুজন দুজনের কাছেই ক্ষমা চেয়ে নেয়, আর বলে, আমি একটুখানি জেলাস ফিল করেছি। সঙ্গ বলে, তোমার ওই জেলাসি রূপটা দেখতে আমার খুব ভালো লাগছিল। তো এটা শোনার পর রিউ বলে, এটা মোটেই ঠিক নয়, চলো আমার ঘরে চলো, আজকে বাড়িতে কেউ নেই, আমরা কমিক বই পড়বো সারা রাত ধরে। এরপর সিয়ংহোকে নিজের রুমে নিয়ে যায়। তখন বলে, তুমি তো এই কমিক বইটা পড়তে ভালোবাসতে। কিন্তু সিয়ংহো বলে, আমি কোনো কমিক বই পড়তেই ভালোবাসতাম না, তখন লাইব্রেরি যেতাম শুধু তোমার সাথে দেখা করার জন্য, সেটা তো আমার নার্ভাসনেসের ফল, যে তোমার সাথে আমি কিছু কথা বলতে পারতাম না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যতবারই সিয়ংহোর কাছাকাছি রিউ এসেছে, ও রিউকে দেখে এতটাই নার্ভাস হয়ে গেছে যে নিজের মনের অ্যাকচুয়াল ভাবটা কখনো প্রকাশই করতে পারেনি। সিয়ংহোরও কিন্তু প্রচুর স্পেশাল ফিল হতো, যেটা ঘটনা ঘটেছে সিনেমা হলে ও হাত ধরতে চেয়েছে, কিন্তু এম্বারেসমেন্ট ফিলের জন্য ধরতে পারেনি। তো এই সমস্ত কথাগুলো আজ রাত্রিরে রিউকেও বলে দেয়, যে এরকম নয় যে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, বা তোমাকে আমি সেটা দেখাতেও চাই না, আসলে আমি সেটা প্রকাশ করতে পারি না। তো এখন এই কমিক বইগুলোকে সরিয়ে রাখি, আমরা প্র্যাকটিক্যালি ফিরে আসি, আমি তোমাকে অনেকটা পছন্দ করি, এটা নিশ্চয়ই তুমি জানো। রিউ বলে, সত্যি আমি ভাবতে পারছি না। এরপর দুজনেই কিস করতে লেগে যায়, আর অনেকটা ক্লোজ চলে আসে। হঠাৎই দুজনের খেয়াল হয় যে ওরা দুজন দুজনকে সত্যি এতটা পছন্দ করে, আর এরপর ওরা দুজন দুজনে একসাথে বিছানায় শুয়ে পড়ে, আর এরই মাধ্যমেই পর্ব শেষ হয়।